বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের প্রভাব কমাতে জনগণই একমাত্র শক্তি বলছেন বিশ্লেষকরা। সম্পর্কের টানাপোড়েন বুঝবে দিল্লি, প্রত্যাশা তাদের। আর্থনা সম্মেলনে যোগ 4 দিনের সফরে কাতারে প্রধান উপদেষ্টা। কাতার থেকে এলএনজি আমদানির প্রস্তাব দেবে ঢাকা। সরকার পরিবর্তনের 9 মাসে চট্টগ্রামে 12 রাজনৈতিক হত্যাকাণ্ড, 9 জনই বিএনপির। দলগুলোকে সতর্ক হওয়ার তাগিদ। তেজগাঁও 7 রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের আটকের চেষ্টায় পুলিশ। কাতার রওনা হওয়ার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গভর্নরের প্রথম বাংলাদেশ সফরকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মাইল ফলক। চীনের আতিথেয়তার প্রশংসা করে প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদও জানান তিনি। এ সময় ইউনান প্রদেশের গভর্নর জানান, তার সফর দুদেশের সম্পর্ক আরও জোরদার করবে। ইউনান দক্ষিণ এশিয়ার জন্য চীনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা। রাজনীতির কুটচাল যতই হোক না কেন, দেশকে ভারতের প্রভাব মুক্ত করতে জনগণই একমাত্র শক্তি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন মেনে নিতে না পেরেই একের পর এক ইস্যু তৈরি করে যাচ্ছে ভারত। সম্পর্কের টানাপোড়েন দ্রুতই ভারতের নীতি নির্ধারকেরা উপলব্ধি করবেন বলেও প্রত্যাশা তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছর শাসনের ইতি টেনে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ, হিন্দু নির্যাতনের অপপ্রচার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, সীমান্তে সংঘাত উত্তেজনার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি ব্যাংককে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের বৈঠকে সম্পর্ক উন্নয়নে আশার আলো জ্বললেও তা আবার নিভে যায় দিল্লির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও স্থলবন্দর দিয়ে ঢাকায় সুতা আমদানি বন্ধের মধ্য দিয়ে। ট্রান্সশিপমেন্টটা এটা হঠাৎ করে বন্ধ হয়েছে, টাইমিংটা ঠিক হয়নি, কারণ এখন আমরা টানাপোড়েনের মধ্যে আছি। যেহেতু এই সময় হয়েছে, সেই জন্য এটা নিয়ে আমরা আরো বেশি আমাদের এখানে উদ্বেগগুলো আমরা দেখছি। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন মূলত গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনকে ভারতের মেনে না নেয়ার ফলাফলই হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। একটা স্বাধীন দেশে তার প্রতিবেশীর পছন্দ মতোই সব সময় সরকার থাকবে, সেটা তো হতে পারে না। এবং তারা যে ব্যক্তিকে পছন্দ করে তারাই ক্ষমতায় থাকবে। এগুলো গণতান্ত্রিক উপায়ে পট পরিবর্তন হয় এবং সেভাবেই সেটাকে ভারতকে মেনে নিতে হবে। ভারতের বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আওয়ামী লীগকে ঘিরেই সাজানো হয়েছিল বলে মন্তব্য বিশ্লেষকদের। তাই পরবর্তী নির্বাচিত সরকারকে ভারতের স্বার্থে নয়, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। ওই যে আপনি ভারতের কথা বলছেন, জনগণের মতের বাইরে কোনো শক্তি কোনো দিনই কাজে আসে নাই। ইন্ডিয়া তো তারা অনেকেই বলে, আওয়ামী লীগের অনেকেই মনে করেছিল যে এটা 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সেটা তো হয় নাই। এই কারণে বাস্তব অবস্থা তা না। দুই দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব সহ জনগণের মূল্যবোধের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক পুনরুদ্ধারে ঢাকা দিল্লিকে আন্তরিক হবার পরামর্শ বিশ্লেষকদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় 6 আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান
রহমানের আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি 18 জনকে চার্জশিট পর্যন্ত জামিন দেওয়া হয়। এ সময় 24 জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন, পলাতক 2 জন। এদিকে আসামিদের কারাগারে নেয়ার পথে তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন কয়েকজন। জুলাই আন্দোলনের সময় কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর হামলা হয়। পরে ইনজামামুল হক নামে এক শিক্ষার্থী 261 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে 26 জন আইনজীবী। সাবেক মন্ত্রী টিপু মুনশি এবং প্রতিমন্ত্রী এনামুর রহমানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এনএসআইয়ের সাবেক ডিজি টিএম জোবায়ের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতির মামলা চলাকালে সম্পত্তি হস্তান্তর ঠেকাতে এসব আদেশ। এদিকে ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হক ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকার ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদও ক্রোকের আদেশ রয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের 7টি ব্যাংক হিসাব, 3টি প্রতিষ্ঠানে 3.5 লাখ শেয়ার ও 2টি গাড়ি জব্দের আদেশ আদালতের। জ্ঞাত আয়ের বাইরে প্রায় 6.5 কোটি টাকার সম্পদ আর মানি লন্ডারিংয়ের মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর ঠেকাতে এ আদেশ দেয় আদালত। এদিকে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের 5টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ আদালতের। সোমবার দুদকের আবেদনে বলা হয়, টিএম জোবায়েরের ঘুষের বিনিময়ে চাকরি আর ক্ষমতার অপব্যবহার করে দেশি বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গত 6 অক্টোবর তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এদিকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় এ নির্দেশনা। এছাড়া ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদারের পূর্বাচলে 100 একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদক বলছে, দুর্নীতির অনুসন্ধান চলাকালে এসব সম্পত্তি হস্তান্তর ও বেহাত করার পরিকল্পনা চলছে বলে তদন্তে জেনেছেন কর্মকর্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গত 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও বিষয়টি জানা গেছে সোমবার। এছাড়া এনআইডি স্থগিত করা হয়েছে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও মেয়েরও জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হয়েছে। এনআইডি লক হওয়ায় তারা আর সেটি ব্যবহার করতে পারবেন না। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশনায় 2 মাস আগে এসব এনআইডি লক করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। একই সময় ফতুল্লায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচাপুরে নয়াবাড়ি এলাকায় ছাত্রলীগ ঝটিকা মিছিল করে। অন্যদিকে ফতুল্লা শিবু মার্কেট এলাকায় আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় যুবলীগের 7 নেতাকর্মীকে আটক করে পুলিশ। অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের নির্দেশে যুবলীগ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করা হয়। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করে বিএনপি। এমন কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে গুলশানে 2টি রাজনৈতিক দল ও জোটের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লেবার পার্টি ও সমমনা রাজনৈতিক জোটের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে মূলত নির্বাচন, রোডম্যাপ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ আমলে যেসব দল ও জোট আন্দোলনে ছিল তাদের সাথে নির্বাচনের বিষয়ে একমত হতে চায় বিএনপি। সেজন্য ধারাবাহিক বৈঠকের আয়োজন করেছে দলটি।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করছেন তারা। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময়। সংবাদে এবার বিরতি নিচ্ছি, আর এরপর অন্যান্য সংবাদের সঙ্গে যা দেখবেন। 7 মাসেও শেয়ার বাজার উন্নয়নে টাস্ক ফোর্সের অগ্রগতি নেই। প্রতিদিনই সূচকের সাথে কমছে বিনিয়োগকারীর সংখ্যাও। এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্য বই ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় এ পদক্ষেপ নিয়েছে দলটি। তানভীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তাও জানতে চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়। 11 মার্চ দৈনিক ইনকিলাবের প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব বিষয়ে দলের শৃঙ্খলা কমিটির কাছে 7 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তানভীরকে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব বা এপিএস মোয়াজ্জেম হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। ক্রীড়া উপদেষ্টার এপিএস পদে নিয়োগ পাওয়ার পর থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ওঠে। এদিকে উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবিকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। গত বছরের 2 অক্টোবর তুহিন ফারাবিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার বিরুদ্ধেও নানান ধরনের অভিযোগ রয়েছে। শ্রম আইন নিশ্চিত করা, খাতভিত্তিক মজুরি, শ্রম কমিশন গঠন সহ মোটা দাগে 25 দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এতে গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশও করা হয়। সোমবার শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন সদস্যরা জানান, সুপারিশ বাস্তবায়নে রাষ্ট্রের সদিচ্ছা জরুরি। দেশের জনসংখ্যার বড় একটি অংশ শ্রমিক। তবে বাংলাদেশ সৃষ্টির 54 বছরেও নিশ্চিত করা যায়নি শ্রমিকের অধিকার, বিচার হয়নি বহু নিপীড়ন, বৈষম্য ও লাঞ্ছনার। প্রথমবারের মতো গঠিত শ্রম সংস্কার কমিশন এসব সমস্যা চিহ্নিত করে 25 দফা সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। এতে প্রাধান্য পেয়েছে মর্যাদাপূর্ণ মজুরি, শ্রম আইন নিশ্চিত, নারীর অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বড় একটি অংশ। প্রথম শর্তই হচ্ছে আমাদের কিভাবে বাংলাদেশের শ্রম জগতের সুরক্ষাটা সার্বজনীন করা যায়। এটার জন্য আইনের কোথায় কোথায় পরিবর্তন হবে, প্রাতিষ্ঠানিক কাঠামোর কোথায় পরিবর্তন হবে, স্কিমের কোথায় পরিবর্তন হবে, প্রতিকার পাওয়ার কোথায় কোথায় পরিবর্তন হবে এবং প্রতিনিধিত্বের কোথায় কোথায় পরিবর্তন হবে। সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার সুপারিশ করেছি, যেটি 6 মাস হতে হবে এবং এটি 2 বছর পর্যন্ত বাড়ানো যাবে। সুপারিশমালায় জানানো হয়, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও শিশু শ্রম বন্ধ করতে হবে। অগ্রাধিকার দিতে হবে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও দক্ষতার বিষয়টিও। গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশও করেছেন তারা। আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্যহীন হয়। আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে, সে স্বনিয়োজিতই হোক, সে হকার হোক, আর সে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী হোক। তার বিপদে, তার অসুস্থতায়, দুর্যোগে, মহামারীতে, অবসরে তার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকে। শ্রম কমিশন ও মজুরি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন সংকট নিরসন ও জবাবদিহির সংস্কৃতি চালু সম্ভব বলে মনে করে সংস্কার কমিশন। এসব বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের তাগিদ তাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে 7 রাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের পর আরমানকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ থেকে জড়িতদের আটকের চেষ্টা চলছে। রাত 7:15টার দিকে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় পার হচ্ছিলেন আরমান। এ সময় তাকে ঘিরে ধরে কয়েকজন ছিনতাইকারী। এক পর্যায়ে ছিনতাইকারীরা আরমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ওই জায়গায় ছিনতাইকারী ছিল, ছিনতাই করতেছে, তো কেউ আয়া বলে ওরে বলছে যে ওই জায়গায় ছিনতাইকারী করতেছে। পরে হয় দৌড়ে গেছে, যাওয়াতে বলে একটাতে নামাইছে, পরে ওইটা বলে পায়ে পার মারছে। ছোট ভাইরে পোস্ট মাইরা মাইরা লাইছে, দুইটা পুলিশের গাড়ি দুই সাইডে থাকে। এখন আমরা লাশ লয়ে যাবো, ওনারা বলতাছে পোস্টমর্টম করব। কেন? ওর গায়ে যখন ছিনতাইকারী আঘাত করে, পুলিশ ইনস্ট্যান্ট থাকা অবস্থায় পুলিশ ওই জায়গায় যায় ছিনতাইকারীরা না খেদা পুলিশের মতন বয়ে থাকে, তাহলে পুলিশ কি কারণে রাখছে? পুলিশ জানায় তাদেরকে জানিয়ে একটি ছিনতাইকারী চক্রকে ধরতে যায় আরমান। এ সময় একা পেয়ে 3 ছিনতাইকারী তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরার চেষ্টা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটা মারা গেছে। যতটুকু জানতে পারছি এই ঘটনার পিছনে ওই যে ও পুলিশকে ধরাই দিতে, কোনো আসামিকে ধরাই দিতে সাহায্য করছিল। সেই আসামিরা আজকে ওকে সেই আসামি আরো সহযোগী লোকজন সব 2-3 জন ছিল মোটরা, ওকে ছুরিকাঘাত করে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার। আরমান তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের কর্মী বলে জানা গেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের আগৈলঝরায় র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া রাকিব মোল্লা নামে আরেকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার রত্নপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সাদা পোশাকে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়, এতে 2 জন গুলিবিদ্ধ হয়। পরে সিয়াম মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত রাকিব মোল্লাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষে এ ভাঙচুর চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কিছু পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্রের কয়েকটি বেঞ্চ ও গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শেয়ার বাজারের কাঠামোগত উন্নয়ন করতে টাস্ক ফোর্স গঠন করা হলেও নেই কোনো অগ্রগতি। প্রায় 7 মাস পার হলেও শেয়ার বাজারে নেই এর কোনো প্রভাব। প্রতিদিনই সূচকের সঙ্গে কমছে বিনিয়োগকারীর সংখ্যাও। তবে টাস্ক ফোর্স সদস্য বলছেন, ইতোমধ্যেই সংস্কারের খসড়া জমা দেওয়া হয়েছে, শিগগিরই এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। বিগত বছরগুলোতে সুশাসনের অভাবে দুর্নীতি আর অনিয়মে ডুবেছিল দেশের শেয়ার বাজার। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল অক্টোবরে শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থার বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিতে 5 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে কাঠামোগত সংস্কারের কোনো উদ্যোগ এখনও নেই শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের অনেকেই সব শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। গত 8 মাসে প্রায় 21,000 বিনিয়োগকারী নতুন করে বিও অ্যাকাউন্ট খুললেও একই সময়ে প্রায় 48,000 বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়েছে। অব্যাহত দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। বাজারটাকে ভাইব্রেন্ট রাখার জন্য যে ধরনের উদ্যোগ দৃশ্যমান হওয়ার দরকার, যেটা দৃশ্যমান হলে পরে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা দেখা দিত, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে বেসিক্যালি মার্কেটে এই অবস্থা বিরাজ করছে। টাস্ক ফোর্স বলছে, ইতিমধ্যেই মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ এবং আইপিও ইস্যুতে কিছু বিধিবিধান সংশোধনের খসড়া জমা দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারের প্রভাব দেখা যাবে বলে আশা তাদের। যে জায়গাগুলোতে আসলে আমরা কাজ করলে আলটিমেটলি বিনিয়োগকারীরা উপকৃত হবে এবং যারা এগুলো করছে দায়ী ব্যক্তিরা আসলে এখানে পেনালাইজ হবে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি এবং যেহেতু অনেক অংশীজন আমাদের আছে, প্রত্যেকের সাথে যেহেতু আমাদের কথা বলতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের এই কাজগুলোকে একটা ফাইনাল স্টেজে আসতে সময় নিচ্ছি আর কি। আগামী মাসের মধ্যে শেয়ার বাজারে সুশাসন নিশ্চিতে জনবল, কাঠামো এবং তাদের দায়বদ্ধতা ইস্যুতে প্রস্তাব দেওয়ার কথা রয়েছে টাস্ক ফোর্সের। পাশাপাশি প্রযুক্তিগত বিষয়েও কিছু সংস্কার প্রস্তাব করা হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সমুদ্র গবেষণার কাজ ত্বরান্বিত করতে ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল কিনতে যাচ্ছে বাংলাদেশ। এবছরের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও ব্লু ফাইন্যান্সিং মেকানিজম অনুসরণ করে সুনীল অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এজন্য গবেষণা প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামুদ্রিক শিল্প, জাহাজের নিরাপদ চলাচল ও সমুদ্রের প্রকৃতি রক্ষায়ও নৌবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। আমরা একটি সমুদ্র গবেষণা জাহাজ কিনতে যাচ্ছি। আমি এরই মধ্যে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়ে আগ্রহী। আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমি নিশ্চিত করতে চাই এটি শুধু নৌবাহিনীর কাজেই নয়, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, মেরিটাইম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজের জন্য উন্মুক্ত থাকবে। 3 বছরের গবেষণায় খুঁজে বের করা ফুটি কার্পাস তুলা আবার হারিয়ে যেতে পারে। গবেষকদের আশঙ্কা, সংরক্ষণ ও বাণিজ্যিকীকরণ না করলে এই তুলার সাথে আবার হারিয়ে যাবে মসলিন শিল্প। তারা জানান, একমাত্র কার্পাস জাতের তুলায় বোনা যায় বিখ্যাত মসলিন কাপড়। মসলিন কাপড় বুনতে লাগে ফুটি কার্পাস তুলার মিহি সুতা। একমাত্র কার্পাস তুলা থেকে তৈরি করা যায় 500 কাউন্টের বেশি মিহি সুতা। টেক্সটাইলের ভাষায় কাউন্ট হলো প্রতি বর্গ ইঞ্চি কাপড়ের দৈর্ঘ্য প্রস্থের হিসাব। তাঁতিরা যাকে বলে টানা বানা। মসলিন কাপড় বুনতে লাগে কমপক্ষে 300 টানা বানার সুতা। 2014 সালে কাজ শুরু করার সময় গবেষকরা জানতেন না কোন গাছটি কার্পাস তুলার। অভিজ্ঞতা বলতেছিল, ইতিহাসের বইয়ে লেখা গাছের পরিচিতি পড়া মাত্র, ছিল না কোনো ছবি। ওপেনলি বললাম যে ভালো স্কেচ করে কি, তা আমার 4-5 জন দরকার, ইন্টারভিউ নিয়ে একজনকে কাজ দেবো, 25,000 টাকা দেবো। তো আমরা ওরকম একটা খুঁজে বার করলাম এবং সুন্দর করে সে স্কেচ তৈরি করলো। স্কেচটা আমার এখানে আছে। ওই স্কেচটা কাট করে আমরা ওই তাজকে পাঠালাম যে পসিবল গাছ এরকম হবে, তুমি এটা তোমার এই শিক্ষকদের ডিস্ট্রিবিউট করো। মসলিন ফিরিয়ে আনতে গবেষকরা ছুটে বেড়ান কলকাতা ও লন্ডনের এক জাদুঘর থেকে অন্য জাদুঘরে। সংগ্রহ করা হয় সুতার নমুনা। সারা দেশ থেকে সংগ্রহ করা নানা জাতের তুলার ডিএনএর সাথে মিলিয়ে দেখা হয়। বলা হয়ে থাকে এই ফুটি কার্পাস তুলা খুবই দুষ্প্রাপ্য একটি তুলো, কিন্তু গবেষকরা তাদের অনুসন্ধানে দেখেছে এই তুলো দেশের গাজীপুর সহ বিভিন্ন এলাকায় খুব অবহেলিত অবস্থায় জঙ্গলে পড়ে থাকে। 2018 সালে মসলিন পুনরুদ্ধারের মিশন সফল হয়। তারপরও আশঙ্কার কালো মেঘ সরে যায়নি পুরোপুরি, কারণ হারিয়ে যেতে পারে মূল্যবান কার্পাস তুলা। অনেকে আমাকে বইপত্র গিফট দিয়েছে, আপনার প্রশ্নটাই করেছে। তো আমি ওদের বলেছি, আপনারা যদি আগায় না আসেন তাহলে এটা টিকবে না। এটা যদি ওই বাংলাদেশ সরকারের হাতে থাকে তাহলে আগামী 10 বছর পরে আবার হারাই যাবে। মসলিন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ফুটি কার্পাসের তুলার চাষের প্রচলন বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। একই সঙ্গে মসলিনকে লাভজনক করার পরামর্শ দিয়েছেন তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখল দূষণে অস্তিত্ব সংকটে নোয়াখালী শহরের সবগুলো খাল। ফলে বর্ষায় অনেক এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সড়কে চলাচলে দুর্ভোগে পড়েন শহরবাসী। দুর্ভোগের জন্য স্থানীয় বাসিন্দারা খাল নদী দখলকে দায়ী করছেন। বর্ষার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শহরবাসীর। নোয়াখালীতে গত বছর স্মরণকালে দীর্ঘমেয়াদী ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে। এজন্য শহরের ছোট বড় খালগুলো দখল, দূষণ ও ভরাটকে দায়ী করেন বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ছাগলমারা, ইসলামিয়া, গাবুয়া সহ প্রায় সবগুলো খাল এখন মৃতপ্রায়। অথচ এসব খালি হচ্ছে শহরের পানি নামার একমাত্র পথ। পানি নাই, রোগীতে পানি, বৃষ্টি হলে পানি এতটুকু হয়ে যায়। আর বর্ষাকালে আমরা তো বাইরে গায়ে যাইতে পারি না। এখানে বিগত 15-16 বছরের ভিতরে খালটা ভর্তি হয়ে গেছে। চলতি বছর বর্ষার আগেই খালগুলো দখলমুক্ত ও খনন করা না হলে আবারও দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার শঙ্কায় শহরবাসী। পানিতে আসলে অনেক জায়গা দিতে বড় তৈরিস, পানি নামবো কিভাবে? সুসিজনে পরিষ্কার না করলে তো বর্ষা অবস্থা খারাপ হয়ে যাবো। ভালো করে পরিষ্কার করে দিলে ভালো। প্রশাসন বলছে, সংকট সমাধানে 3 ধাপে পরিকল্পনা নেওয়া হয়েছে।
পানি প্রবাহ বৃদ্ধি করতে তাদের প্রয়োজনীয় যে কার্যক্রম কোনো প্রকল্প যদি গ্রহণের প্রয়োজন হয় তারা গ্রহণ করবে সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। শুধু পরিকল্পনায় নয়, তা কার্যকরের মাধ্যমে খালগুলোকে পুনরুজ্জীবিত করার দাবি শহরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিষ্ঠার ৩৫ বছর পার হলেও ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত ভাগাড় তৈরি করতে পারেনি রাজশাহী সিটি কর্পোরেশন। প্রতিদিন সংগ্রহ করা প্রায় ৪০০ মেট্রিক টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নগরীর সিটি হাটের উন্মুক্ত স্থানে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আধুনিক ভাগাড় ব্যবস্থাপনা না থাকায় বিপাকে রয়েছেন সিটি কর্পোরেশনও। রাজশাহী নগরীর সিটি হাটের দৃশ্য এটি। শহরের ৩০ ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলা হয় এখানে। এছাড়া রাস্তার আশেপাশেও ফেলা হয় ময়লা আবর্জনা। স্থানীয়রা জানান, বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করে সেগুলো নির্ধারিত স্থানে জমা করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এরপর ট্রাকে করে নিয়ে গিয়ে ফেলা হয় ভাগাড়ে। প্রতিষ্ঠার ৩৫ বছর হলেও নির্ধারিত ভাগাড় তৈরি করতে পারেনি সিটি কর্পোরেশন। এতে ময়লা ফেলা হয় খোলা আকাশের নিচে। ২৪ ঘন্টা ময়লা ফেলে এখানে কোনো হিসেব নাই। যখন এসে যে দিক করে ওখানে ময়লা হোক। এই রাজশাহী শহর যত ময়লা এপার দিয়ে নামবার পরে আর এই রাস্তা দিয়ে যায়। ময়লা পাওয়ার কারণে আমাদের খাবারেরও সমস্যা হয়, থাকারও সমস্যা, মশারও ঝামেলা, তারপর রাস্তাঘাটে মানুষের চলাফেরা করার সমস্যা। পরিবেশবিদরা বলছেন, নির্ধারিত জায়গা না থাকায় বিভিন্ন সময় শহরের নানা জায়গায় বানানো হচ্ছে ময়লার ভাগাড়। এতে করে পরিবেশের ক্ষতির পাশাপাশি দুর্ভোগে পড়ছেন নাগরিকরা। তাদের বক্তব্য যে আসলে আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে ওয়েস্টটাকে ম্যানেজ করার, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে তারা এই কথাগুলো বলে আসলে রাস্তার দুই পাশে ময়লা ফেলছে। এই অধিকার আসলে সিটি কর্পোরেশনের নাই। তাদের আসলে সেই সামর্থ্য অর্জন করা দরকার যে ওয়েস্টগুলোকে যেন তারা ঠিকমতো ম্যানেজ করতে পারে। রাজশাহী সিটি কর্পোরেশনের আধুনিক ভাগাড় ব্যবস্থাপনা নিয়ে কয়েক দফা আলোচনা হলেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এটা নিয়ে বেশ কিছু উদ্যোগ আমরা নিয়েছিলাম, সরকারের কাছে আমরা প্রজেক্টও সাবমিট করেছিলাম জায়গা অ্যাকুইজিশন সহ। তো সরকার মহোদয় এটা করে না। এলজিডি থেকেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাও আপাতত স্থগিত আছে। রাজশাহী শহরে প্রতিদিন প্রায় ৪০০ মেট্রিক টন ময়লা আবর্জনা সংগ্রহ করা হয়, আর এসব পরিষ্কার করতে কাজ করেন প্রায় ১৩০০ পরিচ্ছন্নতা কর্মী। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।